নমস্কার, শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম। বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেকটি প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য আজকের ভৌতিক গল্প এখনই শুরু হচ্ছে। আপন মনে গুনগুন করতে করতে রাতুল সেন গঙ্গা পার হল। সে বছর 32-এর সুদর্শন যুবক, সজীব মুখে ছোট কালো গোঁফ, পেশায় ইঞ্জিনিয়ার। উল্টোডাঙ্গায় পৌঁছে 17 নম্বর বিল্ডিংয়ে ঢুকে পড়ল রাতুল। তারপর 4 তলার ফ্ল্যাটের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। দরজার ঘন্টি বাজিয়ে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে সে আরও একবার গুনগুন করে উঠল একই সুরে। জনৈক বয়স্কা পরিচারিকা বেলাদি দরজা খুলে দিল। অতিথিকে দেখে তার ভাঁজ পড়া মুখে হাসি ফুটল। বিয়ের পরে সবার করবেন না দাদাবাবু? অরুণয়ের সুরে বলল বেলাদি। অনেকটা আত্মমগ্নভাবেই রাতুল বলল, হ্যাঁ, এসবের একটা ইতি হওয়া উচিত। সীমার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে, আর ও সেটা যথেচ্ছভাবে ব্যবহারও করেছে। কিন্তু এবারে ওর ক্ষান্ত হওয়া দরকার। তুমি ঠিকই বলেছ বেলাদি, ও দিনকে দিন শুধু ফ্যাকাশে আর রোগা হয়ে চলেছে। একজন মিডিয়ামের জীবন ভীষণ পরিশ্রম আর কষ্টের, সেই সঙ্গে রয়েছে ভয়ঙ্কর স্নায়ুর চাপ। কিন্তু সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর লোকেরা ওর কাছে আসে, কারণ তারা জানে ওর কাছে কোনো ফাঁকিবাজি বা জালিয়াতি নেই। এদের আমরা আটকাবো কিভাবে? বেলাদি গলার নামিয়ে ভয়ার্ত সুরে বলল, আর সত্যি সত্যি অদ্ভুত সব ব্যাপার ঘটে না, কোনো ছল চাতুরি তাতে নেই। সত্যি অনেক কিছু ঘটে, সেই জন্যেই আমি ভয় পাচ্ছি। আমি নিশ্চিত জানি দাদাবাবু, এ ঠিক নয়। এ প্রকৃতি আর ভগবানের বিরুদ্ধে। এর জন্য কাউকে না কাউকে গুনে গুনে দাম দিতেই হবে। শান্ত হও বেলাদি। রাতুল হেসে বলল, এসো, তোমাকে একটা ভালো খবর দিই। আজই আমাদের শেষ প্রেত চক্র। আজকের পর আর কোনো চক্র বসবে না। তাদের দুজনের কথার মাঝে দরজা খুলে ঘরে ঢুকল ছিপছিপি সুন্দর চেহারার দীর্ঘকায় সীমা। রাতুল নিজের ঘড়ির দিকে তাকালো। উনি এখনই এসে পড়বেন, কিন্তু সীমা, তোমার যদি শরীর ভালো না থাকে। সীমা তখন আপন মনে নিজের মনের কথা বলতে থাকে। রাতুল, তুমি জানো, উনি ভারী অদ্ভুত মহিলা, ভারী অদ্ভুত। ওকে দেখে আমার কেমন যেন ভয় করছিল। ভদ্রমহিলা এত মোটা, আর তার হাত দুটো, কখনো তার হাত দুটো লক্ষ্য করেছি রাতুল? বিশাল শক্তিশালী দুটো হাত, ঠিক যেন কোনো পুরুষের। ও, রাতুল শুকনো স্বরে বলল, কিন্তু আমাদের প্রত্যেকটা চক্রই সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। ছোট্ট অহেলির আত্মা খুব সহজেই বশ করতে পেরেছে তোমাকে, আর তার দেহ ধারণগুলো হয়েছে এক কথায় অপূর্ব। দেহ ধারণ? নিচু গলায় বলল সীমা। খুলে বলো রাতুল, তুমি তো জানো ওই আচ্ছন্ন অবস্থায় কি হয় না হয় আমি কিছুই টের পাই না। দেহ ধারণগুলো সত্যিই কি খুব সুন্দর হয়? উৎসাহ ভরে রাতুল মাথা নাড়ল। প্রথম কয়েকটা চক্রে একটা আবছা কুয়াশার মধ্যে দিয়ে বাচ্চাটাকে দেখা গিয়েছিল, কিন্তু শেষ চক্রটায় সীমা, তুমি বিশ্বাস করবে না, বাচ্চাটা যেন রক্ত মাংসের কোনো শিশুর মতো চোখের সামনে এসে দাঁড়িয়েছিল। এমনকি আমি ওকে ছুঁয়ে পর্যন্ত দেখেছি। কিন্তু তাতে তোমার যন্ত্রণা, কষ্ট ভয়ঙ্কর রকম বেড়ে যায়।
ম্যাডাম সেনকে তার বাচ্চাকে ছুঁতে দেব না। আমার তো ভয় করছিল যে তিনি হয়তো নিজেকে আর সামনে রাখতে পারবেন না, হয়তো তোমার কোনো ক্ষতি করে ফেলবেন। রাতুল গম্ভীর স্বরে বলতে শুরু করল, অজানাকে নিয়ে খেলার মধ্যে সবসময় বিপদ রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমাদের এই খেলা নিছকই বিজ্ঞানের প্রয়োজনে। শান্ত সীমা রাতুলের দিকে তাকিয়ে সস্নেহে হাসল। তারপর দেওয়াল ঘড়িতে চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল, ম্যাডাম সেনের বেশ দেরি হচ্ছে, উনি হয়তো শেষ পর্যন্ত আসবেন না। আমি খালি ভাবছি, কে ওই ভদ্রমহিলা, কে এই ম্যাডাম সেন, কোথায় তিনি থাকেন, কারাই বা তার আত্মীয় স্বজন। আশ্চর্য, তার সম্পর্কে আমরা কিছুই জানি না। রাতুল কাঁধ ঝাঁকিয়ে বলল, মিডিয়ামের কাছে যারা আসে তাদের বেশিরভাগই নিজের পরিচয় যত সম্ভব গোপন রাখতে চায়। এটা একরকম প্রাথমিক সাবধানতা। ঠিক এই সময়টাতে বেলাদি ম্যাডাম সেনকে নিয়ে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই ম্যাডাম সেন বলতে শুরু করলেন, আমার হয়তো সামান্য দেরি হয়ে গেছে মিস্টার রাতুল। ম্যাডাম সীমা কোথায়, চক্রে বসবেন তো? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন ম্যাডাম সেন। রাতুল তাকে আশ্বস্ত করল। ম্যাডাম সেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মুখমণ্ডলকে ঘিরে থাকা ভারী কালো ওড়নার বাঁধন ঢিলে করে একটা চেয়ারে ডুবে গেলেন তিনি। আপন মনে বিড়বিড় করে বলতে শুরু করলেন, এই সব চক্রে আমার আনন্দ খুশি আপনি বুঝতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমার ছোট্ট সোনা, আমার অহেলি, ওকে দেখা, ওর কথা শোনা, এমনকি হয়তো হাত বাড়িয়ে ওকে ছুঁতে পর্যন্ত পারবো আমি। রাতুল তৎক্ষণাৎ উদ্ধতভাবে জবাব দিল, ম্যাডাম সেন, একমাত্র আমার নির্দেশ ছাড়া কোনো কিছুই আপনি করবেন না, নইলে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা আছে। আমার বিপদ? জিজ্ঞেস করলেন ম্যাডাম সেন। না ম্যাডাম, মিডিয়ামের, বলল রাতুল। ট্রেড চক্রে মিডিয়ামের দেহধারণের সময় যেসব ঘটনা ঘটে সেগুলো বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করে। আমি আপনাকে খুব সহজ কথায় ব্যাপারটা বলছি। কোনো আত্মা যখন দেহ ধারণ করতে চায় তখন তাকে মিডিয়ামের কাছ থেকে সত্যিকারের দেহ বস্তু ধার নিতে হয়। আপনি তো দেখেছেন সে সময় মিডিয়ামের মুখ দিয়ে কেমন ধোঁয়ার মতো বাষ্প বেরোয়, সেটা ধীরে ধীরে ঘন হয়ে আত্মার মৃতদেহের শরীরে আকার নেয়। হয়তো কোনো দিন পরীক্ষা নিরীক্ষা বা সূক্ষ্ম ওজন করে আমরা এ কথা প্রমাণ করতে পারব, কিন্তু সে পরীক্ষার প্রয়োজনে এই ঘটনার সামান্য এদিক ওদিক করতে চাইলেই মিডিয়ামের অসহ্য যন্ত্রণা ও মৃত্যুর আশঙ্কা। আত্মার ধারণ করা দেহকে কেউ যদি চেপে ধরে তাহলে মিডিয়ামের মৃত্যু পর্যন্ত হতে পারে। রাতুলের কথা গভীর মনোযোগে শুনলেন ম্যাডাম সেন। সীমাকে দেখে ম্যাডাম সেন আবার জিজ্ঞেস করলেন, চক্রে বসবেন তো? কুঠরি ঘরে ঢুকে আরাম কেদারায় বসে পড়ল সীমা। আচমকা এক ভয়ের ছায়া পড়ল রাতুলের মনে। সে বলে উঠল, তোমার শরীর ঠিক নেই সীমা, আজকে ছেড়ে দাও। মিস সীমা আমাকে কথা দিয়েছিলেন যে আমার জন্য শেষবারের মতো একবার চক্রে বসবেন। ঘৃণা ভরে ক্রোধে উঠে দাঁড়িয়ে ম্যাডাম সেন এই কথাগুলো বললেন। শান্ত স্বরে সীমা বললেন, হ্যাঁ আমি কথা দিয়েছি, আর সে কথা আমি অবশ্যই রাখব। রাতুলের দিকে ফিরে তাকালো সীমা, তারপর বলল, ভয় পেও না রাতুল, এই তো আমার শেষ চক্রে বসা। ঈশ্বরকে ধন্যবাদ, আর কখনো আমাকে এই কষ্ট পেতে হবে না। সীমার ইশারায় কুঠুরি ঘরের চারদিকে ভারী কালো পর্দা টেনে দিল রাতুল। তারপর টেনে দিল ঘরের জানলার পর্দাগুলো। ঘরটা ছেয়ে গেল আধো অন্ধকারে। ইশারায় ম্যাডাম সেনকে একটা চেয়ার দেখিয়ে নিজে একটা চেয়ারে বসতে গেল, কিন্তু ম্যাডাম সেন ইতস্তত করতে লাগলেন, আমাকে ক্ষমা করবেন মিস্টার রাতুল,
আপনাকে বা ম্যাডাম সীমাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু তা সত্ত্বেও লোকে যাতে আমার কথার আরও বেশি দাম দেয় সেজন্য এই জিনিসটা আমি সঙ্গে এনেছি। নিজের হাত ব্যাগ খুলে একটা সরু দড়ি বের করলেন তিনি। ম্যাডাম, চিৎকার করে উঠল রাতুল, আপনি আমাদের অসম্মানিত করছেন। শুধু সাবধানতা, শীতল স্বরে বললেন ম্যাডাম সেন। আপনি কেন আপত্তি করছেন বুঝতে পারছি না মিস্টার রাতুল। যদি আপনাদের কাজে কোনো জালিয়াতি না থাকে তাহলে এত ভয় পাওয়ার কি আছে? অবজ্ঞার হাসি হাসল রাতুল। নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমার ভয় পাওয়ার কিছু নেই। ইচ্ছে হলে আমার হাত পা বাঁধতে পারেন। ম্যাডাম সেন দড়ি নিয়ে এগোলেন রাতুলের দিকে। হঠাৎ পর্দার ওপাশ থেকে ভেসে এলো সীমার চিৎকার। না রাতুল, খবরদার, রাজি হয়েও না। উপহাসের হাসি হাসলেন ম্যাডাম সেন। ব্যঙ্গ ভরা সুরে মন্তব্য করলেন, ম্যাডাম দেখছি ভয় পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, সীমা বলল। কি বলছো সীমা? চিৎকার করে উঠল রাতুল। ম্যাডাম সেন ভাবছেন আমরা জালিয়াত, ভণ্ড। আমাকে নিঃসন্দেহ হতে হবে, গম্ভীরভাবে ম্যাডাম সেন বললেন। তারপর নিজের কাজ শুরু করলেন। শক্ত করে রাতুলকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেললেন তিনি। বাঁধা শেষ হলে রাতুল ব্যঙ্গের সুরে বলে উঠল, এবার খুশি তো? ম্যাডাম সেন সে কথার কোনো উত্তর দিলেন না। ঘরের চারদিকে ঘুরে ফিরে দেওয়ালের প্রতিটি অংশ খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপরে হল ঘরে যাওয়ার দরজায় তালা দিয়ে চাবিটা রাখলেন নিজের কাছে। অবশেষে এসে বসলেন চেয়ারে। নেন, এবার আমি তৈরি। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত সুর। সময় বয়ে চলল। পর্দার পিছনে সীমার শ্বাস প্রশ্বাস ক্রমে ভারী হয়ে এলো, অনেকটা নাক ডাকার শব্দের মতো। তারপর সে শব্দ পুরোপুরি মিলিয়ে গিয়ে শোনা গেল একটানা চাপা গোয়ানি। আবার কিছুক্ষণ নীরবতা। নিস্তব্ধতা ভাঙল খঞ্জনের ঝনঝন শব্দে। শিঙেটা কেউ যেন টেবিল থেকে তুলে নিয়ে ছুঁড়ে দিল মেঝেতে। শোনা গেল বিদ্রুপের হাসি। কুটুরের ভারী পর্দা যেন সামান্য সরে গেল। খোলা অংশ দিয়ে চোখে পড়ছে মিডিয়ামের দেহ। তার মাথাটা ঝুঁকে পড়েছে বুকের ওপর। হঠাৎ ম্যাডাম সেন জোরে নিঃশ্বাস নিলেন। সরু ফিতের মতো কুয়াশার রেখা বেরিয়ে আসছে মিডিয়ামের মুখ থেকে। সেটা জমাট বেঁধে ক্রমে একটা আকার নিতে লাগলো, একটা শিশুর আকার। আমার ছোট্ট সোনা কর্কশ ফিসফিসে স্বর বেরিয়ে এলো ম্যাডাম সেনের ঠোঁট চিরে। ঝাপসা দেহ আরও ঘন হলো, স্পষ্ট হলো। রাতুল অবিশ্বাসী দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল। এর চেয়ে সুন্দর দেহ ধারণ আগে কখনো সম্ভব হয়নি। এ যেন সত্যিকারের শিশু, রক্ত মাংসের জীবন্ত শিশু দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। হালকা শিশুসুলভ কণ্ঠস্বর ভেসে এলো। চিৎকার করে উঠে পড়লেন ম্যাডাম সেন। তিনি চেয়ার ছেড়ে প্রায় উঠে পড়লেন। চিৎকার করে সাবধান করল রাতুল। ধারণ করা দেহটা ইতস্ততভাবে বেরিয়ে এলো পর্দার বাইরে। একটা ছোট্ট মেয়ে সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম সেন এক অদ্ভুত শব্দ করে আবার উঠে দাঁড়ালেন। ভয় পেয়ে চিৎকার করে উঠল রাতুল, ভগবানের দোহাই ম্যাডাম, নিজেকে সংযত করুন, এক্ষুনি বসে পড়ুন চেয়ারে। বাঁধনের মধ্যে রাতুলের শরীরটা মরিয়া হয়ে সাপের মতো নড়ছে, কিন্তু ম্যাডাম সেন তার কাজে কোনো রকম খুঁত রাখেননি। রাতুল একান্ত অসহায়। ধ্বংসের আতঙ্কে ডুবে গিয়ে সে চিৎকার করে উঠল। ম্যাডাম সেন তার কোনো কথায় কান দিলেন না।
তিনি যেন বদলে যাওয়া এক মানুষ। তার মুখমণ্ডল ছেয়ে গেছে উলঙ্গ উচ্ছ্বাস আর আনন্দে। পর্দার ফাঁকে দাঁড়ানো ছোট্ট শরীরটাকে হাত বাড়িয়ে স্পর্শ করলেন তিনি। মিডিয়ামের কাছ থেকে এক ভয়ঙ্কর গোয়ানি ভেসে এল। আবার চিৎকার করে উঠল রাতুল। ম্যাডাম সেন কর্কশ হাসিতে ফিরে তাকালেন রাতুলের দিকে। আপনার মিডিয়ামের কথা আমি ভাবতে বসে আছি। তীব্র স্বরে তিনি বললেন, আমি শুধু আমার সোনামণিকে চাই। আপনি পাগল হয়ে গেছেন। রাতুল বলল, সোনামণিকে আমার চাই। আমার আমার নিজের রক্ত মাংস মৃত্যুর জগৎ থেকে ফিরে এসেছি। আয় সোনা, এই তো তুই বেঁচে আছিস। রাতুল কথা বলতে চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট চিরে কোনো শব্দ বেরোল না। ভদ্রমহিলা তখন ভয়ানক হয়ে উঠেছেন, দয়াহীন, নৃশংস, নিজের আবেগে মত্ত। শিশুর ঠোঁট ফাঁক হলো তৃতীয়বারের জন্য। প্রতিধ্বনিত হলো একই শব্দ, মা, আয় আমার সোনা, আয়। ম্যাডাম সেন ডেকে উঠলেন। চকিতে শিশুটিকে তুলে নিলেন বুকে। পর্দার ওপিঠ থেকে ভেসে এলো নিদারুণ যন্ত্রণার এক দীর্ঘস্থায়ী আর্তচিৎকার। সীমা! রাতুল চিৎকার করে ডাকল, সীমা, সীমা! ভাষা ভাষাভাবে রাতুল টের পেল ম্যাডাম সেন ছুটে তাকে পার হয়ে গেলেন। শোনা গেল বন্ধ দরজার তালা খোলার আওয়াজ। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল অস্থির পায়ের শব্দ। পর্দার পিছন থেকে তখনও ভেসে আসছে একটানা আর্তচিৎকার। এই চিৎকার রাতুল জীবনে কখনো শোনেনি। সেটা ক্রমে মিলিয়ে গেল এক ভয়ঙ্কর ঘর ঘর শব্দে। তারপর কানে এলো ধপ করে কারো পড়ে যাওয়ার শব্দ। রাতুল তখন পাগলের মতো নিজের বাঁধন খোলার চেষ্টা করছে। উন্মাদ শক্তির কাছে অসম্ভব সম্ভব হলো। নিছক গায়ের জোরেই দড়িটা ছিঁড়ে গেল। সে যখন ঠিকঠাক হয়ে উঠে দাঁড়াচ্ছে, বেলাদি ঘরে ঢুকল চিৎকার করতে করতে, সীমা! রাতুল তীক্ষ্ণ কণ্ঠে আবারও ডেকে উঠল। দুজনে ছুটে গিয়ে সরিয়ে দিল কালো পর্দা। রাতুল থমকে পিছিয়ে গেল। ও ভগবান! লাল, সব লাল। তার পাশ থেকে কর্কশ কাঁপা গলায় বেলাতি বলে উঠল, সীমা দিদিমণি শেষ পর্যন্ত মারা গেলেন। শেষখানে এই হলো পরিণতি। কিন্তু রাতুল দাদাবাবু, কি হয়েছে বলুন তো? সীমা দিদিমণি এরকম কুঁকড়ে গেছেন কেন? তার শরীর যে অর্ধেকের চেয়েও ছোট হয়ে গেছে। সত্যি সত্যি কি হয়েছে বলুন না। রাতুল পাগলের মতো চিৎকার করে উঠল, জানি না, জানি না, জানি না। আমি পাগল হয়ে যাব। সীমা!